আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোনের মৃত্যু গল্পের ৩ নম্বর পর্ব। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও। তো চলো বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। এই ট্রেনের ভেতরে আজকে আপনাকে মারা হবে, এটা জানেন? এটা বলতেই ছেলেগুলো বসা থেকে উঠে আমার কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি এখন ভয়ে কাঁপতে লাগলাম। ভয়ে ভয়ে বললাম, আপনি কে? এটা কি আমি জানতে পারি? মেয়েটা বলল, এতদিন তোর আসার জন্য অপেক্ষা করেছি। তোর দাদা আমার বাবাকে শরীর থেকে মাথা আলাদা করে খুন করেছে, আর আমি তো আজকে এই দিনের জন্যই অপেক্ষা করছি। ভেবেছিলাম হয়তো তোর বাবা আসবে, কিন্তু তুই আসলি। আমি বললাম, দেখুন যা করেছে আমার দাদা করেছে, আমি তো কিছুই করি নাই, তাহলে আমাকে কেন মেরে ফেলবেন? মেয়েটা বলল, এই তলোয়ারটা দে। একটা ছেলে ইয়া বড় একটা ছুরি দিতে দিতে বলল, চিন্তা করিস না, আজকে তুই মর, খুব শীঘ্রই তোর বাবা মাকে তোর কাছে পাঠিয়ে দিব। আমাকে যদি মেরেও ফেলে তাও আমি মুখে কিছু বলবো না, তবে আমার মায়ের নামে কেউ কিছু বললে আমার শরীর জ্বলে। আমি বললাম, আমাকে তো আগে মেরে দেখ, পরে আমার আম্মুর কথা বলিস। মেয়েটা বলল, মৃত্যুর সামনে বসে মৃত্যুকে আলিঙ্গন করতেছিস আর বলিস আমাকে আগে মেরে দেখ। এখানে আজকে তোকে বাঁচানোর মতো কেউ আছে নাকি? আমি বললাম, আমি মারার আগে আমাকে মেরে ফেল, না হলে। মেয়েটা বলল, না হলে কি করবি তুই হিজড়া শালা? তোর নাকি রাগ নাই? তুই আবার আমাদের কি করবি? সাথে সাথে ঠাস করে মেয়েটার গালে 2টা চড় দিলাম। আমি বললাম, তোর সাহস তো কম না, আমার মা আমাকে যা ইচ্ছা বলবে, তাই বলে তুই কেন আমাকে এগুলা বলবি? সাথে সাথে একটা ছেলে আমার গলা চেপে ধরে বলল, ম্যামকে চড় দেওয়ার সাহস তোর কি করে হলো? মেয়েটা বলল, এই তোরা ওকে ছাড়, দেখি ওর কত বড় কলিজা আছে, আজকে তোর ভেতরে কি কি আছে সব কেটে কেটে দেখবো। হঠাৎ ট্রেনের বগি আপনা আপনি অন্ধকার হতে লাগলো, কিছুই দেখা যায় না, কেউ আসছে মনে হয়। আর অন্ধকারে কে জানি আমাকে টান দিয়ে ধরে দরজার কাছে এসে ঠেলা দিয়ে বাহিরে ফেলে দিল। মনে হচ্ছে যেন আমি একটা গাড়ির ভেতরে গিয়ে পড়েছি, তবে মাথায় আঘাত লাগার কারণে অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখি আমি একটা হল রুমে চেয়ারে বসানো অবস্থায় পড়ে আছি, আর আমার সামনে সম্পূর্ণ একটা পরিবার বসে আড্ডা দিচ্ছে। আমার সমবয়সী একটা ছেলে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনার জ্ঞান ফিরেছে? আমি বললাম কিন্তু আমি এখন কোথায় আছি কিছুই তো বুঝতে পারছি না। তখন কাকা বলে উঠলো, তোমার মায়ের সাথে আমার কথা হয়েছে, উনি তোমাকে এখানে পাঠিয়েছে, আর ট্রেন থেকে বাঁচিয়ে এনেছি তোমাকে আমি। আজকে আমি তোমাদেরকে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার ওয়ানেক্স সম্পর্কে বলতে চাই, যেটি পিএসজি এবং সিরিয়ার অফিসিয়াল পার্টনার। এই অ্যাপে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। সাইন আপ করার সময় আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে আপনার প্রথম জমাতে 24,000 টাকা পর্যন্ত পান। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টা 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই গুগলে ওয়ানেক্স সার্চ করে অফিসিয়াল ওয়েবসাইটটিতে গিয়ে রেজিস্ট্রেশন করুন। আর রেজিস্ট্রেশনের সময় অবশ্যই আমার প্রচার কোড রিদওয়ান8 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 24,000 টাকা পর্যন্ত পান। আমি বললাম, অনেক অনেক ধন্যবাদ কাকা, আপনারা না থাকলে আজকে হয়তো আমি বাঁচতে পারতাম না। এমনিই তুই কালকে মারা যাবি। একটু আস্তে করে কে জানি এই কথাটা বলল। আমি বললাম, কি মারা যাব মানে? এটা বলতেই সকলেই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কাকা বলল, আচ্ছা বাবা, এত দূর থেকে এসেছো, যাও হাত মুখ ধুয়ে আসো। একটা ছেলে বলল, ভাইয়া আমার সাথে আসেন। আমি বললাম, চলো। ওদের বাসার সামনে পুকুরে নিয়ে গেল। আমি বললাম, তোমাদের পুকুরটা খুব সুন্দর। ছেলেটা বলল, এখানে আমরা সবাই গোসল করি। আমি বললাম, আমাদের শহরে তো এসব পুকুর দেখাই যায় না, শুধু বিল্ডিং আর বিল্ডিং, ওইগুলা দেখে এখন বিরক্ত হয়ে গেছি। আচ্ছা তোমার নামটা তো জানা হলো না। ছেলেটা বলল, জি ভাইয়া, আমার নাম সুমন। আমি বললাম, খুব সুন্দর নাম। আচ্ছা একটা কথা আমি শুনেছি, এই গ্রামে যারা আসে তারা নাকি আর যেতে পারে না। সুমন বলল, এত কথা বলেন কেন ভাইয়া? আমি বললাম, রাগ করলা নাকি? সুমন বলল, না রাগ করার কি আছে, তবে এসব কথা আমার কাছে বলবেন না। আমি বললাম, কি ব্যাপার, পানির মাঝে রক্তের মতো কি দেখা যায়? সুমন বলল, এসব কিছু না, আপনার কাজ হয়ে থাকলে চলেন। আমি বললাম, চলো। ভেতরে যেতেই আমাকে টেবিলে বসিয়ে সবাই খাবার বেড়ে দিতে লাগলো। কাকা বলল, তোমাদের সাথে আত্মীয়তা করব, এটা আমার ভাগ্যের বিষয়, জানো বাবা। আমি বললাম, এমনটা বলবেন না কাকা। কাকা বলল, তোমার দাদা খুব ভালো মানুষ ছিলেন। শুধু মানুষ? আমি বললাম, আর বলা লাগবে না, আমি সব জানি। সুমন বলল, তোমার মা বাবাকে সাথে নিয়ে আসতা, ওনাদের সেবা যত্ন করার খুব ইচ্ছে আমাদের। কাকা বলল, বড়দের মাঝে কথা বলতে হয় না, তোকে এটা শিখাইনি? তুই কি একটু চুপ থাকতে পারিস না? সুমন বলল, প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছি, না হলে শহর থেকে ওদের তুলে আনবো। আমি বললাম, কি হয়েছে কাকা? কাকা বলল, আরে বাবা এমনি ছেলেটার মাথায় একটু সমস্যা আছে, তুমি বাদ দাও।
খাওয়া দাওয়া শেষ করে কাকা বলল, যাও ওই পাশের রুমে আমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে, তুমি দেখা করে আসো। আমি বললাম, কিন্তু কাকা। কাকা বলল, আরে যাও যাও, ভয় পেও না। আমি আর কিছু বললাম না। আস্তে আস্তে হেঁটে কাকার দেখানো রুমটাতে চলে গেলাম। দেখি বিছানার উপর একটা মেয়ে বসে আছে, তবে মেয়েটার কপালে কালো একটা রং লাগানো, আর নাকের দুই সাইডে রক্তের দুইটা লম্বা করে দাগ আছে, আর ঠোঁটের নিচে সুন্দর করে একটা ট্যাটু করা। এগুলো দেখে আমি খুব অবাক হয়ে গেছি। মুখে এসব কি দিয়েছে? কই আমি মেয়ে দেখতে এসেছি সাজুগুজু করবে তা না, আবার মুখে কি সব লাগিয়ে বসে আছে। তবে মেয়েটা সুন্দর আছে বলতে হয়। মেয়েটা আমাকে দেখে দাঁড়িয়ে পড়লো। মেয়েটা বলল, কি ভাইয়া কেমন আছেন? আমি নির্ভয়ে বললাম, যার কাছে ভবিষ্যতে তোমার বিয়ে হতে পারে তাকেই ভাইয়া ডাকছো? মেয়েটা বলল, আমি এমনই, তবে আপনার সাথে আমার বিয়ে হবে এটা শিওর দিল কে? আমি বললাম, তোমরা তো খুব আজব কথাবার্তা বলো। মেয়েটা বলল, আমি মানুষটাই এমন, আমাকে দেখে সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। আমি বললাম, আপনাকে দেখে তো আমার ভয় লাগছে না। মেয়েটা বলল, সময়ের জন্য অপেক্ষায় থাকেন, সময়ে সব বুঝিয়ে দিব। আমি বললাম, আচ্ছা আপনার মুখে এসব কি করা? কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটা বলল, এগুলো জেনে আপনি কি করবেন? আমি বললাম, যাকে বিয়ে করব অবশ্যই তার সম্পর্কে জানতে হবে। মেয়েটা বলল, এই ছেলে এত বিয়ে বিয়ে করবি না, শরীর থেকে মাথা আলাদা করে হাতে ধরিয়ে দিব। আমি বললাম, খুব ভালো মজা করতে পারেন দেখি আপনি, এখন বলেন মুখে এসব কি? মেয়েটা বলল, কপালে যে কালো রংটা আছে ওইটা দেওয়ার মানে 100-200 জনকে মারার ক্ষমতা আমার আছে, আর নাকের মাঝে লাল রক্তটা মাত্র একজনকে মেরে এসেছি, এই জন্য ওই রক্ত দেওয়া। আর ঠোঁটের নিচে ট্যাটু সম্পর্কে বলবি না, এটা অজানাই থাক। আমি বললাম, আপনার নামটা জানি কি? মেয়েটা বলল, আখি। এবার আমি হাসতে লাগলাম। মেয়েটা বলল, আমাকে দেখে কি তোর হাসি পায়? আমি বললাম, হাসি পায় অনেক। কি সব কথা বলেন না আপনি? এই গ্রাম অঞ্চলের মানুষ আবার মানুষ খুন করে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আখি বলল, কালকে তোর বিশ্বাস হবে। আর একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দেই, আমাকে বিয়ে করে তুই রাখতে পারবি না। আমি বললাম, আপনি বাঘ না ভাল্লুক যে আপনাকে বিয়ে করে আমি রাখতে পারবো না? আখি বলল, আমার আসল রূপ দেখলে চিৎকার দিয়ে মারাও যেতে পারিস। আমি বললাম, সেই কতক্ষণ হলো এসব আলতু ফালতু কথা শুনিয়েই যাচ্ছেন। আখি মুচকি হেসে বলল, তোরে বোঝানো যাবে না। আমি বললাম, আমি বুঝতেও চাই না। আখি বলল, এত দূর থেকে যেহেতু এসেছিস তোকে একটা অফার দেই, তুই চাইলে আমার সাথে শুতে পারিস, তাও বিয়ের কথা বলিস না। আমি বললাম, হঠাৎ করে নিজেকে এত সস্তা করে দিলেন, বুঝলাম না। আর আপনি কি আমাকে বিয়ে করবেন? আমি কি আপনাকে এখানে বিয়ে করতে এসেছি নাকি? আখি বলল, তাহলে তুই এখানে কি জন্য এসেছিস? আমি বললাম, আমি তো আম্মুর কথা শুনে এখানে এসেছি, এখানে গ্রামটা নাকি অনেক সুন্দর, তাই দেখতে এসেছি। আর আম্মু বলেছে আপনার কথা, কিন্তু আপনি সুন্দর হলে কি হবে? আপনাকে আমার পছন্দ হয় নাই। বাঙালি একটা কথা সবসময় বলে জানেন, উপর দিয়ে ফিটফাট ভেতরে সদরঘাট। আখি বলল, আমার সম্মান নিয়ে কেউ কোনোদিন কথা বলে নাই, আর আজকে তুই আমার সম্মানের উপর হাত দিয়েছিস। আমি বললাম, আমি এমন কিছু বলি নাই। একটা কথা কানার তো মনে মনেই জানা আছে, সে কি করেছে। আখি বলল, তোর লেকচার শোনার সময় আমার নেই। আমি বলি, শোন, আমি বিয়ে করতে চাই না, আর বিয়ে তো মানুষ করে বাসর রাতের জন্য, এজন্য তোকে এই কথা বলেছি। আমি বললাম, কখনো মনে হয় না যে সুখের স্বপ্ন দেখেছেন, না হলে এই কথা বলতেন না। শারীরিক সুখের জন্যই যদি মানুষ বিয়ে করত তাহলে পতিতা পল্লী কেন ছিল? সবাই তো ওখানেই যেতে পারতো। বাদ দেন, এসবের আপনি কি বুঝবেন? আখি বলল, আমার বোঝার দরকার নেই। আমি বললাম, একটা কথা শুনেছি, এখানে নাকি যারা আসে তারা কেউ আর যেতে পারে না। আখি বলল, এটা সত্যি। আমি বললাম, তাহলে আমি কি আর যেতে পারবো না নাকি? আখি বলল, হয়তো পারবি না, যদি আমাকে বিয়ে করতি তাহলে ঘর জামাই হিসেবে তোরে রেখে দিত। আমি বললাম, আপনার মতো বউ আমার দরকার নেই। জানেন কত মেয়ে আমাকে প্রপোজ করেছে? আখি বলল, যা বাহিরে যা, তোরে আমার আর সহ্য হচ্ছে না। তবে কালকে যখন তোকে সবার সামনে বলি দেওয়া হবে তখন আমার হয়তো একটু মায়া লাগবে। আমি বললাম, হোয়াট, কি সব কথা বলছেন আপনি? আখি বলল, আজকে রাতটা পার করতে দে, আমি যে কে তুই চিনতে পারবি। আমি বললাম, ধুর, আপনার কথা আমার আর ভালো লাগছে না। আখির কাছে আর দাঁড়ালাম না, বাহিরে এসে পুকুরের পানিটার দিকে তাকিয়ে আছি। ভাবছি এখানে সাঁতার কাটবো একদিন। হঠাৎ একটা সাদা কাপড় পরা একটা মেয়েকে আমার দিকে আসতে দেখলাম। দেখে বোঝা যাচ্ছে বয়সটা খুব অল্প, কিন্তু এত কম বয়সে ও কি তাহলে বিধবা হয়ে গেল? দেখে তো এমনই লাগছে, তবে চেহারায় একটা মায়াবী ভাব আছে। মেয়েটা আমার কাছে এসে বলল, চলেন আমার সাথে। আমি বললাম, চিনি না জানি না আপনাকে, আর আপনি এসে বলছেন চলেন? ফাজলামো করেন আমার সাথে? সাথে সাথে মেয়েটা আখিকে ডাকতে লাগলো। আখি ভেতর থেকে এসে বলল, কি হয়েছে? মেয়েটা বলল, ভাইয়াকে শেষবারের মতো একটু গ্রামটা ঘুরিয়ে আনি। আখি বলল, যা নিয়ে যা, ও যদি যেতে চায়। আমি বললাম, না বাবা, আমার এত শখ নাই, আপনি যান, আমি যাব না। আখি বলল, আরে যা, শেষ কোনো ইচ্ছে থাকলে পূরণ কর, না হলে কালকের পর থেকে দিনের আলো আর দেখতে পারবি না।
আমি বললাম, আরে আপু দেখেন তো, এই পাগলটা বলে আমি নাকি বিয়ে করব। সেই কখন থেকে আমার মাথা খেয়ে ফেলেছে, আমি আর ওকে সহ্য করতে পারছি না। আচ্ছা, ও কি সত্যি সত্যি পাগল টাগল হয়ে গেছে নাকি? কি সব উল্টাপাল্টা কথা বলে। মেয়েটা বলল, আপনার জায়গায় অন্য কেউ যদি থাকতো তাহলে এতক্ষণে মজা বুঝে যেত। আপনি মেহমান, এজন্য মাফ পেয়েছেন। আমি বললাম, আপনিও এসব কথা বলা শুরু করেছেন? আখি বলল, ওকে নিয়ে যা, না হলে ও নিজেই মনে হয় পাগল হয়ে যাবে, আর সাবধানে থাকবি। মেয়েটা বলল, ওকে আপু, এই চলেন। আমি বললাম, কোথায় যাব? মেয়েটা বলল, আরে আসেন তো, এত ভয় পান কেন? আমি বললাম, এখানে আসার পর থেকে আমার সাথে কি সব অদ্ভুত অদ্ভুত আচরণ হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটা বলল, খুব শীঘ্রই সবকিছু বুঝে যাবেন। তবে আপনাকে দেখে আমার মায়া লাগে, এত হ্যান্ডসাম একটা ছেলে, তাকে নাকি সবার সামনে মারা হবে। আমি বললাম, এই মেয়ে, মজা করিস আমার সাথে? মেয়েটা আমার কথা শুনে হাসতে লাগলো। একটু পর মেয়েটা আমাকে একটা পুরনো বাড়িতে নিয়ে গেল। আমি বললাম, আমাকে এখানে নিয়ে এলেন কেন? মেয়েটা বলল, দেখেন তো এই বাসাটা চিনতে পারেন কি না? আমি বললাম, কার বাসা, আমি কিভাবে চিনবো? মেয়েটা বলল, এটা আপনাদের পুরাতন বাড়ি। আমি বললাম, কি? মেয়েটা বলল, এটা সত্যি, এটা আপনার দাদা নিজের হাতে তৈরি করে গেছে। আমি বললাম, আমাদের গ্রামে এত সুন্দর বাসা আছে, আর আমার পরিবারের কেউ এখানে আসে না। মেয়েটা বলল, আসবে কিভাবে? সবাই তো ভয়ে শহরে পালিয়ে আছে। এই করছেন কি? আমি বললাম, কেন, ভেতরে গিয়ে দেখব। বাসাটা বাহির থেকে এমনিই অনেক সুন্দর, ভেতরে না জানি কত সুন্দর। মেয়েটা বলল, এটার ভেতরে যেতে মানা, কেউই এই বাসার ভেতরে যেতে পারবে না, এটা আমাদের সবার মানতে হয়, না হলে কেউ যদি ঢুকেও যায় পরবর্তীতে তার বিচার করা হয়, এমনকি তাকে মেরেও ফেলা হয়। আমি বললাম, আমাদের বাড়িতে আমি যেতে পারবো না, এটা আবার কেমন কথা? মেয়েটা বলল, আমার মনে হয় কি জানেন, এই বাসার ভেতরে আপনার দাদা কিছু গুপ্তধন রেখে গেছে, সবাই এটার খোঁজ করছে, কিন্তু কেউ পায় নাই। আমি আর কিছু না বলে পেছনে ফিরলাম, এখন চলে যাব। মেয়েটা বলল, আরে কি হলো, চলে যাচ্ছেন কেন? আমি বললাম, তো কি করব, নিজের বাড়ির ভেতরে যেতে পারবো না, এটা কি হয়? মেয়েটা বলল, মন খারাপ করার কিছু নাই এখানে, এটাই আমাদের এখানের নিয়ম। মনে মনে বললাম, আমাদের বাড়ি আর আমি যেতে পারছি না। মেয়েটা বলল, বাই দা ওয়ে, আপনাকে কয়েকটা গোপন কথা বলার ছিল। আমি বললাম, কিসের গোপন কথা? মেয়েটা বলল, সত্যি কথা বলতে আপনাকে আমার পছন্দ হয়ে গেছে। আমি বললাম, এসব কথা আমাকে বলবেন না, আর তাছাড়া আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার স্বামী মারা গেছে। মেয়েটা বলল, এটা সত্যি, আমার স্বামী মারা গেছে, তবে ওনাকে মেরে ফেলা হয়েছে। আমার গায়ে একদিন হাত তুলেছিল, ব্যাস। আখি আপা জেনে সরাসরি ওর বুকে গুলি করে দিয়েছে। আমি বললাম, আপনিও দেখি আখির মতো কথা বলতে শুরু করে দিয়েছেন। মেয়েটা বলল, কসম করে বলছি, আমি যা বলেছি সব সত্যি, আমার স্বামীকে আখি আপা মেরে ফেলেছে, ওনার প্রচুর রাগ। আমি বললাম, সত্যি নাকি? আর আখি আপনার কি হয়? মেয়েটা বলল, ও আমার চাচাতো বোন। আমি বললাম, ওহ তাই বলেন, এজন্য আপনাদের মাঝে এত মিল। মেয়েটা বলল, আপনাকে আরেকটা সত্যি কথা বলতে চাই, এর বিনিময়ে আমার কিছু চাই। আমি বললাম, আপনার আবার আমার কাছে কিছু চাই? বাহ, খুব ভালো কথা বলেন তো আপনি। আচ্ছা সে যাই হোক, এখন বলেন কি চান আমার কাছে? মেয়েটা বলল, আপনার ঠোঁটে একটা লিপ কিস করতে চাই। আমি বললাম, বুঝেছি, স্বামী মারা গেছে তো এজন্য মাথা খারাপ হয়ে গেছে, অন্য কোথাও যান, এসব আমার দ্বারা হবে না। মেয়েটা বলল, আপনাকে কালকে মেরে ফেলা হবে। আমি বললাম, কি? মেয়েটা বলল, এজন্যই তো বলছি আমার শর্ত পূরণ করেন, তাহলে আমি আপনাকে সব বলবো। আমি বললাম, না না, এটা কখনো সম্ভব না, আমি এটা করতে পারবো না। আপনি এক কাজ করেন, আরেকটা বিয়ে করে নেন। মেয়েটা বলল, সেসব পরে, এখন আমি যা বলেছি তাই যদি হয় তাহলে আমি আপনাকে সব বলতে রাজি আছি। আমি বললাম, অন্য কিছু বলেন, তাহলে আমি চিন্তা করে দেখব। মেয়েটা বলল, রুম ডেট করেন আমার সাথে। আমি বললাম, সরি বোন, আপনার সাথে আমি কথা বলতে রাজি না, এই বলে হাঁটতে লাগলাম। মেয়েটা বলল, আচ্ছা কিছুই দিতে হবে না। আরে শোনেন। আমি বললাম, বলো। মেয়েটা বলল, ট্রেনে যে মেয়েটা আপনাকে মারতে চেয়েছিল সেই মেয়ের বেস্ট ফ্রেন্ড আখি আপা। মেয়েটার কথা শুনে আমার শরীর এখন কাঁপতে লাগলো। মেয়েটা বলল, আর কালকে আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হবে, আর সেখানে সবার সামনে আপনাকে মারবে, আর এখানকার লিডার হলো রাসেল বস, ওনার কথা দ্বারাই পুরো গ্রামটা চলে, আর ওর বাবাকে আপনার দাদা খুন করেছে। আমি বললাম, না না, আর এই গ্রামে থাকা যাবে না, আমার আম্মু এখানে আমাকে মারতে পাঠিয়েছে। কি আর বলবো, বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। আর এই গ্রামের মানুষ আজও যে খুন খারাপি করে দেখলে যেন বিশ্বাসই হয় না। মেয়েটা বলল, এখান থেকে আপনি আর চাইলেও বেঁচে ফিরতে পারবেন না, কারণ সবসময় আপনার পেছনে নজর রাখা হয়। আমি বললাম, কি? মেয়েটা বলল, বিশ্বাস না হলে পেছনে তাকিয়ে দেখেন,
পেছনে তাকিয়ে দেখি সত্যি সত্যি দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে। আমি তাকাতেই লুকিয়ে পড়ল। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, আমার মা সত্যি কথা বলতো, ভালো মানুষের দাম নেই। এখন এটা হারে হারে বুঝতে পারছি। মেয়েটা বলল, তবে আপনি হয়তো কালকের পর থেকে এই পৃথিবীর মুখ দেখতে পারবেন না, কোনোভাবেই বাঁচতে পারবেন না, কারণ পুরো গ্রামটা আপনার পেছনে পড়ে আছে। আর সবাই রাসেলকে এই গ্রামের দেবতা মনে করে, তাই ও যা বলে সবাই তাই করে। আমি মনে মনে চিন্তা করছি, আমার মা হয়তো এই বিষয়টা জানতো না। ওরা যে সবাই এক নৌকার মাঝি। যদি আম্মু জানতো তাহলে আমাকে আর এখানে পাঠাতো না। আচ্ছা, আমি কি কিছু করতে পারি? হয়তো এসব হবে না আমার দ্বারা। মেয়েটা বলল, কি চিন্তা করেন? আমি বললাম, আমাকে ওরা যে ধোঁকা দিবে আমার মা সেটা জানতো না। আমি ভাবতেও পারছি না ওদের পরিবার এতটা খারাপ। সবার মুখ দেখে মনে হয় কতটা নিষ্পাপ। মেয়েটা বলল, এই বিপদ থেকে আমি আপনাকে বাঁচাতে পারি, যদি আপনি আমার কথা শুনেন। আমি বললাম, যেখানে সবাই আমার পেছনে পড়ে আছে সেখানে আপনাকে আমি কিভাবে বিশ্বাস করব? মেয়েটা বলল, এই কথাগুলো আমি যদি না বলতাম তাহলে কি আপনি জানতে পারতেন? কালকে মরার পরে হয়তো জানতে পারতেন। আমি বললাম, জেনেই বা আমার কি আসে যায়, তবুও তো বাঁচার আশা নেই। মেয়েটা বলল, শেষ ভরসা আমাকে করতেই পারেন। আমি বললাম, বলেন দেখি আপনি কি বলতে চান? মেয়েটা বলল, আমার আপনাকে পছন্দ হয়েছে। যদি আপনি আমাকে বিয়ে করে ঘর জামাই থাকতে পারেন তাহলে আমি যেভাবেই হোক আপনাকে বাঁচিয়ে নিব। মেয়েটার মুখের দিকে তাকিয়ে একটা হাসি দিলাম। আমি বললাম, একটা কথা বলি, প্রেম ভালোবাসা এভাবে হয় না, এগুলো মন থেকে হওয়া চাই। তাই বলছি, আমার এই বিপদে সুযোগ নেবেন না। আর আমি মৃত্যুকে ভয় করি না, যা হবার কালকেই দেখা যাবে। মেয়েটা বলল, আপনাকে মিথ্যা আশ্বাস দিয়ে আর লাভ নেই। যেখানে আমি আমার স্বামীকে বাঁচাতে পারলাম না সেখানে আপনাকে কিভাবে? আমি বললাম, থাক, আর বলতে হবে না, আমি বুঝে গেছি। বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন না? একা একা ভালো লাগে? মেয়েটা বলল, আমার কথা বাদ দেন, আপনার জন্য আমার খুব খারাপ লাগছে। কিছুই করতে পারলাম না আমি, মাফ করবেন। আমি বললাম, চলেন বাসায় যাই, অনেক দেরি হয়ে গেছে এমনেই। মেয়েটা বলল, পালানোর চেষ্টা করবেন না? আমি বললাম, পালিয়ে গেলে কি আর বাঁচতে পারবো? দেখা যাবে কালকে, যা হবার সবার সামনেই হবে। মেয়েটা বলল, আমি যে আপনাকে এগুলো বললাম, যদি আখি আপু জানতে পারে তাহলে আমাকেও মেরে ফেলতে পারে। আমি বললাম, তোমার বোন, আর তোমাকেই মেরে ফেলবে? মেয়েটা বলল, আপনি আপুকে চিনেন না, ওর ভিতরে কোনো মায়া দয়া নাই, হিংস্র পশুর মতো। আমি বললাম, দেখে এমনটা লাগে না, তবে তোমাকে দেখে মনে হচ্ছে যেন বন্দি জীবন পার করছো। মেয়েটা বলল, শুধু আমি না, এই গ্রামের সবাই বন্দি জীবন পার করছে। সবাই ওদের থেকে বাঁচতে চায়, কিন্তু ওদের ক্ষমতা আছে, তাই রাসেলের কথাই এই পুরো গ্রামটা চলে। আমি বললাম, শুনে খুব খারাপ লাগলো, আমি যদি পারতাম সবাইকে মুক্ত করে দিতাম, কিন্তু পুলিশ কি করে? মেয়েটা বলল, ওদেরকে টাকা দিয়ে কিনে ফেলেছে। আচ্ছা, এত কিছু জানার পরেও আপনি কিভাবে স্বাভাবিকভাবে কথা বলছেন? এই মুহূর্তে যদি আমাকে বলা হতো কালকে আমার মৃত্যু, আমি তো কই গিয়ে যে পালাতাম ঠিক ঠিকানা নেই। আমি বললাম, ভয় আমারও হচ্ছে, কিন্তু সবকিছু কন্ট্রোল করতে শিখে গেছি, দেখি সামনে কি হয়। আচ্ছা, এত কথা হয়ে গেল, তোমার নামটা তো জানা হলো না। মেয়েটা বলল, পরিচয় না দিয়ে এতক্ষণ আপনার সাথে কথা বললাম, থাক, যদি আপনার সাথে হঠাৎ কোনো দিন দেখা হয় তখন জেনে নিবেন। আমি বললাম, আমার মৃত্যু হবে জেনেও এই কথা বলছেন? মেয়েটা বলল, আমার কেন জানি মনে হচ্ছে আপনি বেঁচে যাবেন। আমি বললাম, চলেন, এখন আর কোথায় যাব? মেয়েটা বলল, বাসায় চলেন। পকেটে হাত দিয়ে দেখি মোবাইল নাই, খোঁজাখুঁজি করছি। মেয়েটা বলল, কি খুঁজছেন? আমি বললাম, ফোনটা তো পকেটে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে কোথাও পড়ে গেছে। মেয়েটা বলল, পড়ে যায় নাই, নিয়ে নেওয়া হয়েছে, যদি বাসায় ফোন করে জানিয়ে দেন। আমি বললাম, ওদের তো আমি দেখে নিব। মেয়েটা বলল, শুনেছি আপনি নাকি কারো উপর রাগ করেন না। আমি বললাম, আপনি জানেন কি করে? মেয়েটা বলল, শুধু আমি না, মাইকিং করে সবাইকে আপনার বিষয়ে বলে দেওয়া হয়েছে। আমি বললাম, কালকে এই হয় আমি নিজে মরবো, না হলে সব কয়টাকে মারবো, এসব আর সহ্য করা যাবে না। মেয়েটা বলল, কিন্তু আপনার ভেতরে মনে হয় সে রাগ নেই। আমি বললাম, সেনাবাহিনীর ট্রেনিং করা আছে আমার। মেয়েটা বলল, তো চাকরি করলেন না কেন? আমি বললাম, আমি নিজের মতো চলতে পছন্দ করি, তাই ছেড়ে চলে এসেছি। আর তাছাড়া আমার বাবার টাকা পয়সার অভাব নেই। হঠাৎ কোথায় থেকে আখি এসে বলল, কিরে, তোরা এখনো এখানে কি করিস? আমি বললাম, আপনার সম্পর্কে জানার চেষ্টা করছি। আখি বলল, আমার সম্পর্কে জেনে তুই কি করবি? বাসায় চল, অনেক বেলা হয়ে গেছে। আমি বললাম, আমার ফোনটা খুঁজে পাচ্ছি না, আপনার ফোনটা একটু দিবেন, আম্মুর সাথে কথা বলবো। আখি আমার দিকে তাকিয়ে বলল, কারোর সাথে কথা বলার চেষ্টা করিস না, না হলে তুই বিপদে পড়বি।
হেঁটে হেঁটে বাসায় যাওয়ার পর আমাকে ভেতরে ঢুকিয়ে বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়। তাহলে কি আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো না? সত্যি সত্যি মেরে ফেলবে ওরা আমাকে? পরিবারের কারো মুখ আমি আর হয়তো দেখতে পারবো না, কিন্তু বিনা কারণে কেউ যদি আমার গায়ে হাত তুলে আম্মুর কসম করে বলছি সব কয়টাকে এখানে কেটে রেখে দিব। যদি আমার মরণ হয় তাও ওদের দেখে নিব। তবে একটা বিষয় পরিষ্কার বুঝতে পারছি, আম্মু এখানে আমাকে নিজের সাহস জোগাতে পাঠিয়েছে, কিন্তু মৃত্যুর মুখে রেখে কেন? আসসালামু আলাইকুম এভরিওয়ান, বোনের মৃত্যু গল্পের 3 নাম্বার পর্ব এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে উড়াধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।